বিশ্বাস করি তুমি যদি চেষ্টা করো যে আমার দ্বারা হবে, আমি এটা পারবো, তাহলে কিন্তু হবে। মানে কেউই আটকাতে পারবে না। নিজের অনুপ্রেরণা তুমি নিজে হও, নিজে চাও যে আমার এটা দরকার, আমার স্বপ্ন এটা পেলে আমার স্বপ্নগুলো পূরণ হবে, ব্যাস আর কিছু না। নিজের স্বপ্নের পেছনে ছোট, নিজের স্বপ্নকে প্রায়োরিটি দাও। তোমার থাকতে হবে আমি কী রকম পোস্ট চাইছি। লেভেল 1-এ আমি 3 রকমভাবে এই পোস্টগুলোকে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে স্যালারি বেশি। কিছু কিছু পোস্ট আছে যেখানে অনেকটা স্যালারি থাকে, মানে জয়নিংয়েই প্রায় 50,000-এর উপরে স্যালারি পাওয়া যায়। আবার আমরা 2 নম্বর ভাবতে পারি যে আমি আমার প্রমোশনটা দেখব, যে আমার প্রমোশনটা যাতে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য কিছু পোস্ট আছে যেগুলো প্রমোশন তাড়াতাড়ি পাওয়া যায়। 3 নম্বর আছে যে আমি ওয়ার্কলোড অতটা নিতে চাই না। তো রেলের একটা জিনিস আছে, সেটা হচ্ছে টিএ বলে একটা জিনিস দেওয়া হয়, ট্রাভেলিং অ্যালাউন্স। আমাদের 4,900 সামথিং ছিল পোস্ট, 4,937, আমি একটা সংখ্যা ধরে নিলাম, আমি গ্রুপ স্টাডি করতাম বললাম তোমায়। 4,937 পোস্ট। বন্ধুদের সাথে আমি আলোচনা করছি যে 4,936টা পোস্ট আছে, কারণ একটা পোস্ট আমার, আমি এই একটা পোস্টে আমি চাকরি পাচ্ছি। তো নিজের মানে আমি কি বলছি যে নিজের মধ্যে সেই ব্যাপারটা থাকতে হবে। যে সমস্ত পোস্টগুলো আছে তার মধ্যে বলতে গেলে এই পোস্টটা কাজের ক্ষেত্রে একটু কষ্টকর, মানে এই পোস্টটা একটু চাপ বেশি থাকে। তবে ছুটি ছাটা পাওয়ার ক্ষেত্রে এই পোস্টটা বেশ ভালো, মোটামুটি ছুটি পাওয়া যায়। এবং পোস্টটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে মিস্টার শঙ্কর পান্ডে স্যার, যিনি লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি, তিনি সেখানে সিলেক্টেড হয়েছেন। তো স্যার, প্রথম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আচ্ছা, প্রথমে আমি একটু জিজ্ঞাসা করব যে আপনি এখন আর কি কোথায় আর কি রয়েছেন? আমি এখন আমি সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের জলেশ্বর সেকশনে পোস্টেড আছি। আপনার পোস্টের নাম? আমার পোস্টের হচ্ছে ট্রাক মেইনটেনার গ্রেড 4, কিন্তু আমি অ্যাজ এ গেট কিপার হিসাবে আমি আমার ডিউটি করছি। তো যারা প্রিপারেশন নিচ্ছে অনেকেই আর কি এই পোস্টটাও আর কি তাদের আর কি প্রেফারেন্স রাখবে। এই পোস্টার আর কি জব প্রোফাইল কি, আমি প্রথমেই আপনার কাছে এটা গ্রুপ সি লেভেল 1 যে সমস্ত পোস্টগুলো আছে তার মধ্যে বলতে গেলে এই পোস্টটা কাজের ক্ষেত্রে একটু কষ্টকর, মানে এই পোস্টটা একটু চাপ বেশি থাকে। তবে ছুটি ছাটা পাওয়ার ক্ষেত্রে এই পোস্টটা বেশ ভালো, মোটামুটি ছুটি পাওয়া যায়। এবং পোস্টটা একটুখানি যেই জিনিসটা মানে খুব দায়িত্ব সম্পন্ন পোস্ট, মানে ট্রাক মেইনটেনার যারা, তাদের কাজটা হচ্ছে যে রেলের ট্রাক, এটা সেফটি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তো রেলের যে ট্র্যাকগুলো রয়েছে সেই ট্র্যাকের সমস্ত কিছু দেখা, তার আশপাশ দেখে রাখা, ট্র্যাকের কোথায় ফল্ট হচ্ছে, ট্র্যাকের কোন জায়গাটা রেকটিফাই করা দরকার, সেগুলো দেখাটাই মূলত এই পোস্টার কাজ। আচ্ছা, আমি যদি মানে 24 ঘন্টার মধ্যে যদি ডিউটি টাইম বলি, তো সেক্ষেত্রে আপনার কয়টা থেকে কয়টা অবধি ডিউটি থাকে? এটা হচ্ছে গিয়ে 8 ঘন্টা ডিউটি। মূলত সাধারণত যেটা শুরু হয় 7টা থেকে শুরু হয়, ফার্স্ট শিফটে 5 ঘন্টা হয়, 7-5 12টা, তারপরে 2 ঘন্টা রেস্ট আছে। মানে এটা সাধারণ টাইমের কথা বলছি, 2 ঘন্টা রেস্ট, তারপরে আবার 2টো থেকে 5টা অবধি 3 ঘন্টা, 8 ঘন্টা এটা ডিউটি টাইম। তবে শীতকাল অনুযায়ী এটা টাইমটা একটু এদিক ওদিক হয়। শীতকালে যেটা শুরু হয়, মানে এখন যেটা আছে, সকাল 7:30টা থেকে শুরু হয়, 5 ঘন্টা ডিউটি হয়, 1 ঘন্টা রেস্ট, তারপরে আবার 3 ঘন্টা হয়। এবার যে এই 8 ঘন্টা পুরোটা টাইমই যে কাজের মধ্যে থাকতে হয় সেরকম তো নয়, মানে প্রয়োজন অনুযায়ী যেখানে যেরকম কাজ করা দরকার আছে সেই কাজ করার প্রয়োজনীয়তা অনুসারে কাজ করতে হয়। ঠিক আছে, আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে এই পোস্ট সম্পর্কে। এরপরের আমি প্রশ্ন করব যে আজকে আপনি সিলেক্টেড হয়েছেন, তো আপনার যে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলুন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন, মানে আপনি কোথা থেকে বিলং করেন, তো সেই বিষয়ে একটু আগে বলুন। প্রথম কথা হচ্ছে এই যে মানে পোস্টার জন্য সর্বোচ্চ আমরা দেখেছি মাধ্যমিক পাস হলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায়। তো সায়েন্স, আর্টস, এরকম কমার্স কোনো ব্যাপার নেই, যে কোনো স্ট্রিমের থেকেই যারা বিলং করে তারাই মাধ্যমিক পাস বা হলে বা সমমাপের যে কোনো কোয়ালিফিকেশান হলে এটা তারা করতে পারে। তো আমি আমার গ্র্যাজুয়েশন আছে, জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন, প্লাস আমার আইটিআইও করা আছে। তবে এই পোস্টার ক্ষেত্রে, মানে এই চাকরিটার ক্ষেত্রে যে কোশ্চেনটা হয়, মানে যা সিলেবাস আছে, সিলেবাসটা মূলত সায়েন্স, মানে বেশিরভাগটাই সায়েন্স কভার করে। তো যারা সায়েন্সের ছাত্রছাত্রীরা
তারা একটু হলেও অ্যাডভান্টেজ পায়। তো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদেরকে একটু মানে সময়টা একটু বেশি দিতে হয় সায়েন্সের ছেলে মেয়ে যারা আছে তাদের থেকে, এই একটা ব্যাপার। আর আপনার মানে এডুকেশনাল মানে স্কুল বলুন? স্কুল বলতে আমি প্রথমে তাহিরপুর নেতাজি হাই স্কুল থেকে একদম 5 থেকে 12 অবধি পড়েছি। আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। তারপরে রানাঘাট কলেজ থেকে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, এবং ওটা শেষ করার পর যখন ভাবলাম যে আমি রেল ফেলের দিকে আসতে হতে পারে ভবিষ্যতে, তখন আমি আমার আইটিআইটা করি গাইঘাটা গভর্নমেন্ট আইটিআই থেকে। ওটা হচ্ছে গিয়ে 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আচ্ছা, আমরা মোটামুটি শুনে নিলাম স্যারের কাছ থেকে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি তিনি আর কি কীভাবে আর কি প্রিপারেশন শুরু করেছে সেই বিষয়টা একটু আসবো। যখন আর কি ভাবলেন যে এরকম লেভেল আর কি 1-এর প্রিপারেশন আপনি শুরু করবেন, তারপরে আর কি প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন ছিল? কারণ আমরা দেখছি আমি ব্যক্তিগতভাবে আমারটাই বলি, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম হয়। আমার কোন জায়গাটা রেকটিফাই করতে হতো আমি সেটা দেখলাম। মূলত আমি স্টেট গভর্নমেন্টের চাকরিগুলোর জন্যই খাটাখাটি করতাম। তো স্টেট গভর্নমেন্টের মোটামুটি পরীক্ষাগুলো আর্টস নির্ভর, মানে এটা আর্টসেরটাই বেশি থাকে। আর লেভেল 1-এ সায়েন্সটা যেহেতু বেশি, তো আমি প্রথম যেটা বুঝতে পারলাম যে আমাকে এই জবটা পেতে হলে আমার সায়েন্সটাকে ঠিক করতে হবে। তো সায়েন্সটাকে ঠিক করার জন্য আমি সবার আগে এনসিইআরটির যে 9-10-এর যে সায়েন্স বইগুলো আছে, ইংলিশে ছিল, এখন ত্রিপুরা বোর্ড থেকে ওটা বাংলায়ও পাবলিশ করেছে। তো সেই বইটাকে একদম খুঁটে খুঁটে পড়তে হয়েছে, মানে আমি পড়েছি। এবং আমি একটা জিনিস বলে দিই, আমাদের যে অভিজ্ঞতা আগের বার পরীক্ষার, মানে এনসিইআরটির যে বইটা আছে সেই বইয়ের মানে কোশ্চেন ধরে তুলে দেয়, মানে ওখানে যা আছে সেটাকেই টাটা তুলে দিয়েছিল, টাটা নিয়েছিল তো পরীক্ষা। তো এনসিইআরটির ওই বইটা যদি ফলো করা যায় সায়েন্সের জন্য খুবই উপকারী হবে ছাত্রছাত্রীদের জন্য। তো সায়েন্স জিআইয়ের পার্টটাও খুব ভালো করে করতে হবে। ম্যাথ তো আমরা জানি, ম্যাথেও থাকে সম্ভবত 25 থাকে সম্ভবত। তো ম্যাথটার জন্য আমি অ্যারিয়ান ফলো করতাম, RS আগরওয়াল ফলো করতাম। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অঙ্কের জন্য না, যারা আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আছে তাদেরও না মানে ইংরেজি বইগুলো ফলো করা বেটার হয়। আমি বলবো আরিয়ান, RS আগরওয়াল এই জাতীয় যে বইগুলো আছে এই বইগুলো কমপ্লিট করা, তার সাথে এনসিইআরটির যে সায়েন্স বই আছে সেটা, এবং তার সাথে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দেখা। এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টাটা থেকে যে পরীক্ষায় যেগুলো আমাদের পূর্ব অভিজ্ঞতা, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটুখানি ঘোলাটে দেয়, একটু মানে পুরনো দেয়, সমসাময়িক যে থাকে না তা নয়, থাকে কিছু ব্যাকডেটেরও দিয়ে দেয়, 1 বছর 2 বছর আগেরও দিয়ে দেয়। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি মোটামুটি 2 বছরের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুলে রাখতে হবে। আর বেসিক কিছু আর্টসের কিছু প্রশ্ন আসে, 2-1টা ইতিহাস থেকে, ভূগোল থেকে, তারপরে কিছু সংবিধান থেকে, এই রকম 2-4টে প্রশ্ন দেয়। মানে মূল কথা হচ্ছে আর্টসের যেটা আমরা বলতে পারি সেখান থেকে প্রশ্নের পরিমাণ তুলনামূলক মানে কম হয়, এবং যেগুলো আসে সেগুলো পারা যায়। মানে আর্টসের যে প্রচুর সময় দিতে হবে সেরকম না, তবে সায়েন্স, অঙ্ক এবং জিআই এতে সময়টা দিতে হবে এই পরীক্ষাটার জন্য। জিআই সম্পর্কে একটু? জিআই আমি ওই RS আগরওয়াল ফলো করতাম। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস এখানে উল্লেখ করব, আমি সবাইকেই বলি এটা, যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারগুলো দেখা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। যেমন আমি ইউথ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার ছিল ওরা বার করে, ওরা জিআই আলাদা করে বার করে, ম্যাথ আলাদা করে বার করে, তারপরে জিএ মানে যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস, ওটার বই আলাদা করে আছে। তো বইগুলো পড়তে পারলে তো খুবই ভালো, যদি এছাড়াও পিডিএফ চেষ্টা করলে এদিক ওদিক পাওয়া যায়, তো ওগুলো সলভ করাটা খুবই জরুরি। আর তার সাথে আরেকটা যেটা জরুরি, মক টেস্ট। তো মক টেস্টের জন্য অনেক রকম আছে, চ্যানেল আছে বা অনেক রকম প্ল্যাটফর্ম আছে। তো আমি ফলো যেটা করতাম টেক্সট বুক, এবং আমার মতে টেক্সট বুকটা বেশ ভালো, মানে আমি এইদিকে টেক্সট বুক ফলো করতাম, মক টেস্ট দিতাম ওখান থেকে। আর আমি ওই ইউথের প্রিভিয়াস ইয়ারগুলো আমি দেখতাম, ওরা যেগুলো তুলতো। তো স্যার এবার আমি একটা প্রশ্ন করব, যে অলরেডি আমি এখন যেই সময় আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি 4 ফেব্রুয়ারি, অলরেডি আর কি লেভেল 1-এর আর কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা মানে ফর্ম ফিল আপ করবে সকলেরই একটা মানে মনে ভয় হচ্ছে যে কোন পোস্টটা আগে প্রেফারেন্স দেবো। আপনি যেহেতু এই জবের সাথে যুক্ত রয়েছেন, আপনি মানে আপনার অভিজ্ঞতা রয়েছে, তো পোস্ট প্রেফারেন্স সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, মানে এইবার যেটা বেরিয়েছে সম্ভবত 14টা পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টেরই মোটামুটি আলাদা আলাদা কাজ। এবার আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে আমি কীরকম পোস্ট চাইছি। লেভেল 1-এ আমি 3 রকমভাবে এই পোস্টগুলোকে ভাগ করতে পারি।
এক নম্বর হচ্ছে স্যালারি বেশি। কিছু কিছু পোস্ট আছে যেখানে অনেকটা স্যালারি থাকে, মানে জয়নিংয়েই প্রায় 50,000-এর উপরে স্যালারি পাওয়া যায়। আবার আমরা 2 নম্বর ভাবতে পারি যে আমি আমার প্রমোশনটা দেখব, যে আমার প্রমোশনটা যাতে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য কিছু পোস্ট আছে যেগুলো প্রমোশন তাড়াতাড়ি পাওয়া যায়। 3 নম্বর আছে যে আমি ওয়ার্কলোড অতটা নিতে চাই না। তো রেলের একটা জিনিস আছে, সেটা হচ্ছে টিএ বলে একটা জিনিস দেওয়া হয়, ট্রাভেলিং অ্যালাউন্স। কিছু কিছু পোস্ট আছে যেই পোস্টগুলোতে তোমার যে হোম স্টেশন দেবে তার থেকে দূরে দূরে গিয়ে তোমায় কাজ করতে হয়। যেমন সেইখানে আমি 2টো পোস্টের কথা উল্লেখ করছি। ট্রাক মেশিন বলে একটা পোস্ট আছে যেটা নিজের হোম স্টেশন থেকে একটু দূরে দূরে গিয়ে কাজ করতে হয়, এবং প্রত্যেকটা দিনের জন্য একটা সার্টেন টাকা পাওয়া যায়। ওটা মোটামুটি পার ডে 700 টাকা করে এক্সট্রা, এরকম একটা টিএ পাওয়া যায়। তারপরে আর একটা আছে এসির একটা পোস্ট আছে, যে আমাদের যে এক্সপ্রেস ট্রেন আছে সেখানে তো এসি কোচ থাকে। তো এসি কোচের মধ্যে এসির গন্ডগোল হতেই পারে, তো সেখানে মেকানিক থাকে, কিন্তু তারা ওটা দেখাশোনার জন্য থাকে। তো তারা কোথায় থাকে? ওই ট্রেনের মধ্যেই তাদের থাকতে হয়, তারা যাতায়াত করে ওই ট্রেনের মধ্যে, তো তারাও টিএ পায়। তো এই যে পোস্টগুলোর কথা বললাম, যেসব পোস্টে মানে যাতায়াত করতে হয়, হোম স্টেশন থেকে একটু দূরে যেতে হয়, সেসব পোস্টের স্যালারি বেশি হয়। আবার যেমন পোস্টের কথা বলছি, যে পোস্টে একটু ওয়ার্কলোড কম হয়, যেমন আমি বলছি ওয়ার্কশপে যে কাজগুলো থাকে সেগুলো তুলনামূলক অনেকটাই কম ওয়ার্কলোড নিতে হয়, ওয়ার্কলোড কম হয়, ওগুলো মেয়েদের জন্য ভালো, বেশ সুইটেবল। ক্যারেজ অ্যান্ড ওয়াগান, ইএমইউ লোকোশেড, কিছু কিছু ডিজেল লোকোশেড আছে, এগুলোই কাজের চাপ একটু কম হয়। আর যেটা বললাম, আমার যদি এবার আমি চাই যে আমার পোস্টিংটা খুব তাড়াতাড়ি চাই, তাহলে পয়েন্টসম্যান বি বলে একটা পোস্ট আছে, যেটা পয়েন্টসম্যানে খুব তাড়াতাড়ি মানে প্রমোশন পাওয়া যায়। তবে ওটায় একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ডটা। মেডিকেল স্ট্যান্ডার্ড A2 প্রয়োজন হয়, মানে 6/6 লাগে এবং উইদাউট চশমা সেটা। তো মেডিকেল স্ট্যান্ডার্ডের উপর ওই পোস্টার অনেকটা ডিপেন্ড করে, তবে ওটার স্যালারি অনেকটা কম হয়, অনেকটা মানে কিছুটা কম হয়। যেমন আমি ওই বললাম তোমার যেটা ট্র্যাক মেশিন আছে, ওটা স্যালারি প্রায় শুরুতেই 50,000-এর উপরে হয়ে যায়, বেশি ছাড়া কম নয়। এবার পরবর্তীতে বলছি 8 পে কমিশন বসবে, ওটা হলে তো আরও বেড়ে যাবে। হ্যাঁ, তবে স্যালারি মোটামুটি লেভেল 1-এর কোনো পোস্টেই খুব কম নয়। রাজ্য সরকারি চাকরির সাথে যদি আমি তুলনা করি, স্যালারি মোটামুটি সব পোস্টেই 35,000-এর উপরেই পাওয়া যায়, 35-40 এরকম পাওয়া যায়। এবার একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যে জোন, ঠিক আছে, কোন জোনটা আর কি দিলে আমি মানে কম কাট অফে আর কি সিলেক্ট হবো, এটা অনেকের আর কি প্রশ্ন থাকে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলার কি, মানে এই বিষয়টা মানে পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। আমি আগে এর আগেরটাতে আমি সামান্য কিছু নাম্বারের জন্য বাদ পড়ে গেছিলাম, আমার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে ছিল, মানে যেটাকে আমরা আসাম বলি। তো সামান্য একটু নাম্বারের জন্য বাদ পড়ে গিয়েছিলাম আমি। তো ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ওখানে কম যাবে এই আশা নিয়েই গিয়েছিলাম, কিন্তু দেখা যায় সেবার ইস্টার্ন রেলওয়েতে হায়েস্ট কাট অফ ছিল, সেকেন্ড হায়েস্ট কাট অফ ছিল নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে। তো এবার আবার দেখা যাচ্ছে লেভেল 1-এ মানে আমরা যেটাই হলো আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে একেবারেই কম গেছে। আমি আবার করেছিলাম সাউথ ইস্টার্ন রেলওয়েতে, তো ইস্টার্ন রেলওয়েতে সবচেয়ে বেশি কাট অফ গিয়েছিলো, সেকেন্ড হায়েস্ট সেই সাউথ ইস্টার্ন রেলওয়েতে চলে গেছিলো। তো এইভাবে বলা যায় না, হ্যাঁ, এইভাবে বলা যায় না। আমি একটা জিনিসই বলবো, তুমি নিজেকে এমনভাবে প্রস্তুত করো যে একটা টার্গেট রাখো যে আমি এত নাম্বার আমায় তুলতে হবে, এত নাম্বার তুললে আমি চাকরিটা পাবো, আমার চাকরিটা দরকার, আমার এত নম্বর তুলতে হবে। এইভাবে যে আমি কোনো জায়গায় চলে গেলাম যে কম নাম্বারের আশায়, কিন্তু সেখানে যে কম নাম্বার উঠবে এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই, কাট অফ হাইও যেতে পারে। অনেকেই আছে, যেমন ব্যাঙ্গালোরেও ভেবেছিল কম আসবে, কারণ তার আগেরটাই ব্যাঙ্গালোরে কম এসেছিলো, ব্যাঙ্গালোরেও কিন্তু যথেষ্ট বেশি কাট অফ চলে গেছে। সুতরাং এটা ঠিক মানে বলা খুব মুশকিল হয়ে যায়। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, চেষ্টা করতে হয় বাড়ির আশপাশেই এই ফর্ম ফিল আপ করা, মানে অভিজ্ঞতা থেকে বলছি। কারণ চাকরি পাওয়ার একটা পিরিয়ড এবং তারপরে যে পিরিয়ড, তার মধ্যে অনেক ফারাক আছে। তখন বাড়িতে আসার জন্য না ভীষণ মানে মনটা করে, তখন চাকরির সেই আনন্দটা থাকে না। তো
তো চেষ্টা করা উচিত যে কাছাকাছি মানে ফর্ম ফিল আপ। এবার ইস্টার্নটা সত্যি প্রতিবারই কাট অফ বেশি যায়, মানে হাইয়েস্ট যায়। আমরা যে ইস্টার্ন রেলওয়ে থেকে বিলং করি, তো এর আশপাশে যদি মনে হয় যে ইস্টার্নে আমি হয়তো পারবো নাও হতে পারে কাট অফ এতটা, তাহলে একটু দূরে করো, কিন্তু খুব বেশি দূরে করাটা মনে হয় উচিত নয়, কারণ পরে কষ্ট হয়। আমার লাস্ট প্রশ্ন, ঠিক আছে, আজকে আপনি সফল হয়েছেন, তো এর পেছনে মানে মেন অনুপ্রেরণা কার রয়েছে, মানে কাদের অবদান রয়েছে? সবারই তো মানে পরিবারের একটা সাপোর্ট থাকে, কারণ আমি একের পর এক পরীক্ষায় ছিটকে গিয়েছিলাম। মূলত আমি যে বললাম যে আমি রাজ্য সরকারি চাকরিগুলোর জন্য চেষ্টা করতাম, আমরা প্রত্যেকেই জানি রাজ্যের রিক্রুটমেন্ট খুব তুলনামূলক কম হয়। তো আমি পুলিশের দিকেও গিয়েছিলাম, আমি হাইটে বাদ পড়েছি, এরকম অনেক গল্প আছে। তো চেষ্টা করে যেতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, তুমি যদি চেষ্টা করো যে আমার দ্বারা হবে, আমি এটা পারবো, তাহলে কিন্তু হবে, মানে কেউই আটকাতে পারবে না। নিজের অনুপ্রেরণা তুমি নিজে হও, নিজে চাও যে আমার এটা দরকার, আমার স্বপ্ন এটা পেলে আমার স্বপ্নগুলো পূরণ হবে, ব্যাস, আর কিছু না। নিজের স্বপ্নের পেছনে ছোট, নিজের স্বপ্নকে প্রায়োরিটি দাও, তোমার দ্বারা হবে, সবার দ্বারাই হবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যে নেক্সট যারা আর কি প্রিপারেশন নিচ্ছে, তো তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি মানে মোটিভেশনাল, ওই যে আমি কথাটা বললাম, তোমার যদি যেমন আমি আমার একটা কথা বলছি, আমার এই চাকরিটা এতটাই প্রয়োজন ছিল, যখন ভ্যাকান্সিটা বেরোয় আমাদের 4900 সামথিং ছিল পোস্ট, 4937, আমি একটা সংখ্যা ধরে নিলাম, আমি গ্রুপ স্টাডি করতাম বললাম তোমায়, 4937 পোস্ট। বন্ধুদের সাথে আমি আলোচনা করছি যে 4936টা পোস্ট আছে, কারণ একটা পোস্ট আমার, আমি এই একটা পোস্টে আমি চাকরি পাচ্ছি। তো নিজের মানে আমি কি বলছি, যে নিজের মধ্যে সেই ব্যাপারটা থাকতে হবে যে আমাকে এটা পেতেই হবে। আর একটা জিনিস আমি এখানে বলি, বা মানে যেটা গুরুত্বপূর্ণ, লেভেল 1-এ তো একটা ফিজিক্যালও আছে, পিইটি, যেটা মানে আমার মূলত সমস্যা ছিল পিইটি নিয়ে। আমি কিন্তু সিবিটি হওয়ার আগে থেকে পিইটির জন্য আমি দৌড়াদৌড়ি করতাম মাঠে, যে পিইটিটা আমায় কোয়ালিফাই করতে হবে। মানে সবাইকে আমি এই কথাটাও বলছি যে মাথায় রাখতে হবে আমাদেরকে, এটা শুধু আমাদের সিবিটি পাস করলে হবে না, আমাদের কিন্তু পিইটিটাও মাথায় রাখতে হবে। তো দুটোতেই মাথায় রাখতে হবে। তো কিভাবে আমাদের উচিত, মানে আমার সাজেশন, তোমরা নিজেদের একটা প্ল্যান তৈরি করে নাও, যে আমার একটা প্ল্যান যে আমি সিবিটিতে 70 নাম্বার তুলবো, আমার 70 দরকার। আমি এটা যে 70 তুলতে হবে এরকম কোনো ব্যাপার নয়, মানে আমি একটা বলছি যে তুলতে হবে, আমার 100 নম্বরে কোনটায় কতটা তুলবো নাম্বার, সেই হিসাবে আমাকে একটা মানে সব স্টুডেন্টকে একটা ঠিক করে রাখতে হবে। তার সাথে যে আমার মাঠে একটা দৌড় করতে হবে, যেই দৌড়টা ছেলেদের জন্য 1000 মিটার সম্ভবত 4 মিনিট 15 সেকেন্ড, মানে 1 কিলোমিটার। মেয়েদের জন্য সময়টা একটু বেশি, 1 মিনিট বোধহয় বেশি আছে। তার সাথে একটা বালি নিয়ে একটা দৌড়তে হয়, বস্তা নিয়ে, ওটা সমস্যা না, ওটা হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না, ওটা পাস করে যাবে। তো দৌড়টা একটা ম্যাটার করে, তো ওটার জন্য তোমাকে সমানভাবে ভাবতে হবে। যারা এটা নিয়ে ভাবছে, যে দুটো পার্টকে সুন্দরভাবে সে যদি মানে একটা নিজের রুটিন করে নেয়, ফলো করে নেয়, হয়ে যাবে। মানে এগুলো খুব কঠিন কিছু না। অনেকেই তোমাকে মানে ঘাবড়ে দিতে পারে যে খুব কঠিন কিছু হবে না, এরকম কিচ্ছু না, সবাই পারে, সবার দ্বারাই সম্ভব। জাস্ট একটু সময় দাও, ফোকাস করো নিজেকে। কতটা পড়তে হবে সেটা আমি বলে দিলে হবে না, তুমিই জানবে তোমার সিলেবাসটা কভার করতে, তোমার এতটা নাম্বার তুলতে তোমায় কতটা পড়তে হবে, কতটা এফোর্ট দিতে হবে, তুমিই সবচেয়ে ভালো বুঝবে। তো তুমি নিজের মতো করে ওটাকে ঠিক করে নাও। আশা করি যারা সিরিয়াসলি খাটবে তারা প্রত্যেকে চাকরি পাবে, এবং যারা পরীক্ষা দিচ্ছে সবাইকে আমি শুভকামনা জানাই। সবারই ভালো হবে, সবাই ভালোভাবে পড়াশোনা করো, চাকরিটা তোমারই, কারণ তোমার একটা পোস্ট লাগবে, যতগুলোই থাক না কেন তোমার একটা দরকার। ওই আমি বললাম যে আমি ওই বেরিয়েছিলাম, আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করছিলাম যে এই একটা পোস্ট আমার। তো সেইভাবে নিজেকে নিজে মোটিভেট করতে পারো, হয়ে যাবে, খুব চাপের কিছু নয়, সম্ভব। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আবারও। আর ডিএম এডুকেশন চ্যানেলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।